ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমি আবার নিয়ে এসেছি কর্নেল সমগ্র থেকে আরেকটি গল্প। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজকে আমরা শুনব লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে কালো বাক্সের রহস্য। আচার্যিপাড়ার স্বপন কবে তার জ্যাঠামশায়ের শ্রাদ্ধে ন্যাড়া হয়েছিল সেই থেকে ওর নাম ন্যাড়াই হয়ে গেছে। প্রথম প্রথম ন্যাড়া বললে ভারী রেগে যেত, আজকাল সয়ে গেছে। বাড়িতেও সবাই তাকে ন্যাড়াই বলে। তা ন্যাড়াই ব্যাপারটা দেখেছিল। এই মহকুমা শহরের পাশ ঘেঁষে গেছে রেল লাইন। রেল লাইনের ওধারে রেলইয়ার্ড হবে বলে প্রায় 1 বর্গ কিলোমিটার জায়গা রেল দফতর দখল করে রেখেছেন। সেখানে আগাছা জঙ্গল, হাজামজা একটা ঝিল আর ঘাসে ভরা মাঠ আছে। সেই মাঠে অনেক ছেলে গিয়ে ঘুড়ি ওড়ায় কিংবা খেলাধুলো করে। ন্যাড়া গিয়েছিল ঘুড়ি ওড়াতে। শীতের বিকেল, কনকনে উত্তরে হাওয়া বইছিল। ন্যাড়ার ঘুড়ি একটা গোত্তা খেয়ে গাছের ডগায় সুতোয় চড়িয়ে গণ্ডগোল বাঁধিছিল। ন্যাড়া গাছে চড়তে তত পটু নয়, আর গাছটাও মস্ত ঝাঁকড়া বট, অগুন্তি ঝুড়ি। তলাটা ততক্ষণে বেশ আধার দেখাচ্ছিল। ন্যাড়া এদিক ওদিক তাকিয়ে দেখেছিল যে কেউ কোথাও নেই। যেসব ছেলে তার মতো ঘুড়ি ওড়াতে এসেছিল বা ক্রিকেট খেলছিল কখন সব একে একে চলে গেছে। ন্যাড়ার মনে শুধু ভূতের ভয়। এমন নিরিবিলি জায়গা, তার উপর আসন্ন সন্ধ্যা, আর এমন বট গাছের মতো আশ্রয়। ভূতেরা কি এমন জায়গা ছেড়ে থাকতে চায়? কিন্তু অমন সুন্দর ঘুড়িটাও এখনো একটুও ফেঁসে যায়নি, শান্তভাবেই আটকে আছে। অনেকখানি সুতোও রয়েছে। ন্যাড়া শেষ পর্যন্ত সাহস করে বটগাছে উঠেছিল। মোটা ছড়ানো একটা ডালে কয়েক পা এগোলেই মাথার উপর হাত বাড়িয়ে ঘুড়িটা ছাড়ানো যায়। সে সবেই ঘুড়িটা ছাড়িয়েছে, হঠাৎ নিচে কোথাও শুকনো পাতায় মচমচ শব্দ হলো। ডালপালার ফাঁক দিয়ে সে দেখল দুজন লোক সবে এসে দাঁড়িয়েছে এবং চাপা গলায় কি বলা বলি করছে। একজনের চেহারা একেবারে জল্লাদের মতো, গোঁফ, গালপাটটা তো আছেই, চোখ দুটো যেন জ্বলছে। পরনে কালো পাতলুন আর কালো গেঞ্জি। একজনের হাতে বন্দুক আর অন্যজনের হাতে পিস্তল। তার পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে চাদর। তাদের পায়ের কাছে একটা কালো রঙের ছোট্ট বাক্স রয়েছে। বাক্সটা যে তারা বয়ে এনেছে সেটা বোঝাই যায়, কিন্তু লোক দুটোকে যেন এর আগে কোথাও একটা দেখেছে। পিস্তলধারী মুখটা চাদরে ঢেকে রেখেছে বলে অতটা চেনা যাচ্ছে না। ন্যাড়া বিশেষ করে বন্দুক পিস্তল দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। লোক দুটো নিশ্চয়ই ডাকাত গুন্ডা না হয়ে যায় না। পাছে ন্যাড়াকে তারা মেরে ফেলে তাই ন্যাড়া টু শব্দটিও করেনি। সে চুপচাপ গিরগিটির মতো ডালের সঙ্গে নিজেকে আটকে রেখে ব্যাপারটি দেখছিল। আলো ক্রমেই মরে যাচ্ছিল। আবছা আঁধারে লোক দুটো তারপর অদ্ভুত কাণ্ড শুরু করেছিল। তারা বটতলায় জুতোর ঠোক্কর মেরে যেন একটা অদৃশ্য ফুটবল নিয়ে খেলা করছিল। খানিক পরে একজন বলে উঠেছিল, এসো হাত লাগাও। তারপর দুজনে হাঁটু দুমড়ে বসে মস্ত দুটো ছোরা বের করেছিল। সেই ছোরা দিয়ে মাটি খুঁড়ে একটা আংটা বেরুতেই সেটা দুজনে মিলে জোরে টানাটানি করছিল। ততক্ষণে বটতলায় আধার ঘন হয়েছে। ন্যাড়া ঠিক স্পষ্ট কিচ্ছু দেখতে পাচ্ছিল না, শুধু টের পেয়েছিল কালো বাক্সটা দুজনে বয়ে এনে তারপর কিছুক্ষণ যেন বেমালুম নিপাত্তা হয়ে গেল। আর কোনো সাড়া শব্দ নেই। শীতে তো ন্যাড়া জমে একেবারে হিম, অথচ সাহস করে নেমে আসতেও পারছে না।
ঘুড়ির মায়া আর তখন নেই, প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসাটাই বড় কথা। কিন্তু নামলেই যদি গুন্ডা দুটোর সামনে পড়ে, অথচ ওরা গেলটা কোথায়? বিমালও অদৃশ্য হয়ে গেল নাকি? না, একটু পরে টর্চের আলো জ্বলল নিচে। সেই আলোয় ন্যাড়া যা দেখলো তাতে হতবাক হয়ে বসে রইল। একটি চৌকো গর্তের ধারে একজন বসে গর্তের ভেতর আলো ফেলেছে, আর আরেকজন সেই গর্তে নেমে কি একটা টানাটানি করছে। কালো বাক্সটা তার পায়ের কাছে গর্তের মধ্যেই রয়েছে। গর্তটা কিন্তু নিছক গর্ত নয়, চৌকো পাথরে বাঁধানো একটা চৌবাচ্চা যেন। গর্তের লোকটা হঠাৎ বলে উঠল, পাওয়া গেছে। ওপরকার লোকটা বলল, খুলে ফেলাও, খুলে ফেলাও। ফের বিষাক্ত গ্যাস বেরোতে পারে কিন্তু আগের মতো। পরীক্ষা করি, দেখো না তাহলে। আগের বার নিশ্চয়ই সব বেরিয়ে গেছে। ফের কিছুক্ষণ চুপচাপ। গর্তের লোকটা কি একটা যন্ত্র বের করে নাড়াচাড়া করলো কিছুক্ষণ, তারপর বলল, নেই নেই। তাহলে ভেতরে ঢুকে যাও, আমি টর্চটা নিভাচ্ছি, কেউ আবার দেখে ফেলতে পারে। ঠিক আছে, আমার কাছেও টর্চ আছে। গর্তের ওপরকার টর্চটা নিভে গেল। গর্তের ভেতর টর্চ জ্বলল। লোকটা সেই কালো বাক্সটা নিয়ে হুমড়ি খেয়ে বসল। তারপর আর তাকে দেখা গেল না। বটতলার নিচে তখন ঘন অন্ধকার। এত শীতেও ন্যাড়ার গায়ে যেন ঘাম জমছিল। সে বুঝতে পারছিল না এটা একটা স্বপ্ন না বাস্তব ঘটনা। ওরা কি, আর ওই বাক্সতেই বা আছেটা কি? আর এই পোড়ো জঙ্গলে জায়গায় কি তাহলে মাটির নিচে কোনো গোপন ঘর আছে, যেখানে লোকটা বাক্সটা লুকোতে নিয়ে গেল? সময় আর কাটতে চায় না। ঝিলের ওদিকে শেয়াল ডাকছিল, মাথার উপর পেঁচা ডেকে উঠছিল। ভাগ্যিস নিচের লোকটা পেঁচাটা দেখার জন্য আবার টর্চ জ্বালেনি, তাহলেই ন্যাড়াকে দেখতে পেত এবং নিশ্চয়ই গুলি করে মারত। কিন্তু সেই সময় হঠাৎ ন্যাড়ার মনে হলো যে ওদের গলার স্বর যেন চেনা। কতক্ষণ পরে নিচে ফের আলোর ঝলক, তারপর দুজনের কথাবার্তা শোনা গিয়েছিল। সব ঠিক আছে? হ্যাঁ, উঠে এসো চটপট, সব ঢাকাঢুকি দেওয়া যাক। আলো জ্বালার দরকার নেই, এসো এসো, হাত লাগাও। নিচে অস্পষ্ট একটা ভারী শব্দ হলো। তারপর অনেক রকম বিদঘুটে খসখস ধূপধাপ শব্দ হতে থাকলো। তারপর ন্যাড়া টের পেল যে ওরা চলে গেল। বটতলায় তখন ঘন আধার আর নীরবতা আর হিম। একটু পরে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঘুড়ির মায়া ছেড়ে ন্যাড়া গাছ থেকে নেমে এসেছিল। তারপর এক দৌড়ে স্টেশন, আর স্টেশন থেকে শটান বাড়ি। সে রাতে তার ভালো ঘুমই হয়নি, কিন্তু ঘটনাটা বাবা মা কিংবা আর কাউকে সে বলেনি, পাছে ওরা ওকে গাছে ওঠার জন্য বকাবকি করেন। তাছাড়া এই বিদঘুটে ব্যাপারটা তারা যে বিশ্বাস করবেন না, ন্যাড়া তা জানত। উল্টে মিথ্যে কথা বলার জন্য তাকে মার খেতে হবে। ন্যাড়া স্বভাবে যাকে বলে আপন ভোলা ছেলে, খানিকটা আবার খেয়ালিও বটে। তারপর কতদিন স্টেশনের ওপরে সেই মাঠে ঘুড়ি ওড়াতে বা বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেও গেছে, কিন্তু বটতলার সেই রহস্যময় ঘটনার কথা নিয়ে আর গা করেনি। বন্ধুরাও হয়তো তাকে আবার মিথ্যুক বলে বসবে। তাছাড়া বটগাছটার এমন ভুতুড়ে চেহারা যে দিন দুপুরে ওখানে যেতেই বুক কাঁপে। ঘুড়িটা কয়েকদিনের মধ্যেই বাতাসের চোটে ফাটাফুটি হয়ে শুধু কঙ্কালটুকু আটকে রয়েছে। কিছুদিন পরে কলকাতা থেকে ন্যাড়ার ছোট মামা শঙ্করবাবু এলেন বেড়াতে। বড়দিনের ছুটি কাটাতে ফি বছর তিনি লিটনগঞ্জে দিদির বাড়ি আসেন। এই শহরটা ভারী ছিমছাম আর সুন্দর। একটা নদীও বয়ে গেছে পাশ দিয়ে। জলবায়ু মোটামুটি স্বাস্থ্যকর। শঙ্করবাবু নানা দেশ ঘুরেছেন।
চমৎকার গল্প বলতে পারেন। ছোট মামা এলে ন্যাড়া তো আহ্লাদে আটখানা হয়, সব সময় ছায়ার মতো ওর সঙ্গে সঙ্গেই ঘোরে। বিকেলে শঙ্করবাবু বেড়াতে বেরিয়েছেন, আর সঙ্গে শ্রীমান ন্যাড়া। শঙ্করবাবু সম্প্রতি আফ্রিকার চাঁদ রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। সেখানে একটা বিশাল হ্রদ আছে, তার ওপর আছে ভাসমান দ্বীপ। সেসব দ্বীপে একটা করে বসতি রয়েছে। মজার কথা, দ্বীপগুলো সারাদিন হ্রদে একখান থেকে আর একখানে ভেসে বেড়ায়, আর বসতিগুলো যেন জাহাজ। সেই সবই গল্প বলছিলেন শঙ্করবাবু। শেষে কথায় কথায় বললেন, তবে সব দেশের চেহারাই দিনে দিনে বদলে যাচ্ছে, বুঝলি? খালি তোদের লিটনগঞ্জ দেখছি বরাবর একই রকম রয়ে গেল। ন্যাড়া বলল, আচ্ছা ছোট মামা, সেবার কোথায় যেন গিয়েছিলে? সেই যে সুড়ঙ্গের মধ্যে লোকেরা বাস করে, বাইরে বেরোবার দরকার হয় না, সেটা কি দেশ গো ছোট মামা? ও, সে তো দক্ষিণ মেরুতে, আন্টার্কটিকায়। বলে শঙ্করবাবু একচোট হাসলেন। কিন্তু তারা তো বিজ্ঞানী, পৃথিবীর নানা দেশ থেকে গিয়ে আন্টার্কটিকায় বরফ ফুঁড়ে পাতাল নগরী বানিয়ে বাস করছেন, কত রকম পরীক্ষা করছেন। সেটা আসলে তাদের গবেষণা কেন্দ্র, বুঝলি? ন্যাড়া লাজুক হেসে বলল, আমার বড্ড ভুলো মন ছোট মামা, তুমি তাই বলেছিলে বটে। এই দেখো না, সুড়ঙ্গ বলতেই মনে পড়ে গেল। বলেই হঠাৎ সে চুপ করে গেল। শঙ্করবাবু বললেন, কিরে, থামলি যে? ন্যাড়া ওর একটা হাত চেপে ধরে বলল, ছোট মামা, আমার সঙ্গে একটা জায়গায় যাবে? কোথায় রে? আহা, এসোই না, তোমাকে আমি সুড়ঙ্গ দেখাবো। বলেই ন্যাড়া শঙ্করবাবুকে টানতে টানতে নিয়ে চলল। শঙ্করবাবু জানেন, তার এই ভাগ্নে বাবাজি বরাবর বড্ড খামখেয়ালি ছেলে। অদ্ভুত স্বভাব চরিত্র, মাঝে মাঝে যা সব করে তাতে পাগলামি বলেই মনে হয়। তার ওপর বড্ড জেদিও বটে। তাই চুপচাপ হাসি মুখে ওর সঙ্গে চললেন। চলা তো নয়, যেন গাড়িতে যাওয়া। ন্যাড়া তাকে প্রায় দৌড় করিয়ে নিয়ে চলেছে। স্টেশনে গিয়েও সে থামল না, ওভারব্রিজ পেরিয়ে একেবারে সেই পোড়ো মাঠে হাজির করল। সেখান থেকে জঙ্গলের মধ্যে বটতলায়। বটতলায় ন্যাড়া হাত ছেড়ে দিয়ে কি যেন খুঁজছে দেখে শঙ্করবাবু বললেন, আরে ব্যাপারটা কি বলবি তো আদর ছেলে, এতখানি পথ আমায় দৌড় করালি। ওহ বাপরে, এ বয়সে এত এত ধকল কি বরদাস্ত হয় রে? দম বেরিয়ে গেছে একেবারে। ন্যাড়া একবার উপর দিকে বটগাছের ডালপালার দিকে তাকালো, তারপর নিচের দিকে তাকালো, দৌড়ে গিয়ে শুকনো পাতা সরাতে আরম্ভ করলো। শঙ্করবাবু বললেন, ও ও ও কিরে, আরে কি করছিস ওটা? ন্যাড়া ব্যস্তভাবে বলল, সুড়ঙ্গের কথা বললুম না, সেই সুড়ঙ্গটা এখানেই আছে। হ্যাঁ, বলিস কি? বলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন শঙ্করবাবু। শুকনো পাতার তলায় মাটির চাঙড় সরাচ্ছিল ন্যাড়া। একটু পরেই সে চেঁচিয়ে উঠল, ছোট মামা, ও ছোট মামা, কামান কামান, পেয়ে গেছি। শঙ্করবাবু হেঁট হয়ে দেখলেন একটা চৌকো পাথর রয়েছে এবং তার মধ্যিখানে একটা লোহার মজবুত আংটা। বললেন, তাজ্জব ব্যাপার তো। এ কি রে ন্যাড়া? সুড়ঙ্গের দরজা গো ছোট মামা। তুই টের পেলি কিভাবে? পরে বলবো, আগে এটা ওঠাও না। দুজনে আংটা ধরে পাথরটা তুলে একপাশে রাখল। নিচে কবরের মতো একটা গর্ত দেখা গেল। এখনো দিনের আলো প্রচুর। শঙ্করবাবু গর্তে লাফ দিয়ে নামলেন। তারপর অস্ফুট কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বললেন, এ কি?
ন্যাড়া হাঁটু গেড়ে গর্তের মাথার দিকে বসে রয়েছে। বলল, সুড়ঙ্গের ভেতরে একটা কালো বাক্স দেখতে পাবে, ওর মধ্যে গুপ্তধন আছে। বলিস কি? বলে শঙ্করবাবু সুড়ঙ্গের দরজাটা টেনে খুললেন। ভেতরে ঘন অন্ধকার। পকেট থেকে সিগারেট লাইটার বের করে চাললেন। তারপর তিনি ভেতরে ঢুকে গেলেন। কয়েক পা এগিয়ে টের পেলেন যে এটা একটা ছোট ঘর। মাটির নিচে পাথরের দেওয়াল ও উপরে ছাদ রয়েছে, আর ঘরের মধ্যিখানে একটা কালো পাথরের ছোট্ট কবর। কবরের গায়ে ফার্সি ভাষায় লেখা একটা ফলক আছে। এটা সম্ভবত কোনো শিশুর কবর। শঙ্করবাবুর মনে পড়ল যে কয়েকশো বছর আগে এখানে বাংলার তুর্কি সুলতানদের রাজধানী ছিল। এই মাটির তলায় গোপন কবর নিশ্চয়ই কোনো সুলতান বংশীয় শিশু। পাছে শত্রুপক্ষ সুলতান বংশীয় শিশুর মৃতদেহের অসম্মান করে, তাই হয়তো গোপনে এভাবে ভূগর্ভে কবর দেওয়া হয়েছিল। কিন্তু তার চেয়ে অবাক কাণ্ড, কবরের উপর সত্যি একটা কালো বাক্স রয়েছে। বাক্সটা ছোট্ট। শঙ্করবাবু সেটা তুলে নিলেন। বিশেষ ভারী নয়। ওপর থেকে ন্যাড়া চাপা গলার আওয়াজ ভেসে এলো, শিগগির ছোট মামা, শিগগির শিগগির বাক্সটা নিয়ে চলে এসো, খালা যেন আসছে। শঙ্করবাবু বাক্সটা নিয়ে বেরিয়ে এলেন। নেড়া, এটা এটা ধর, আমি দরজাটা এঁটে দিই, দাঁড়া। ন্যাড়া কালো বাক্সটা নিয়ে বলল, মনে হচ্ছে সেই লোক দুটো আসছে গো ছোট মামা, শিগগির শিগগির। শঙ্করবাবু ঝটফট গর্ত থেকে উঠলেন। তারপর আংটা লাগানো পাথরটা আগের মতো চাপা দিয়ে তার উপর মাটির চাঙড়গুলো বসিয়ে দিলেন। শুকনো পাতা ছড়ালেন। একেবারে আগের মতো স্বাভাবিক দেখালো জায়গাটা। ন্যাড়া আঙুল তুলে ওপাশের মাঠে দুজন লোককে দেখিয়ে বলল, ওরা আসছে, কেটে পড়ো ছোট মামা, কেটে পড়া যাক, চলো চলো, ওদের কাছে আবার বন্দুক আছে কিন্তু। লোক দুটো ওদের দেখতে পাচ্ছিল না, কারণ বট গাছটা জুড়ে আছে অজস্র। তাছাড়া ওপাশে ঝোপঝাড়ও রয়েছে। শঙ্করবাবু বাক্সটা বগল দাবা করে বললেন, চলে আয় নাড়া, আয় আয়। দুজনে উল্টো দিকের জঙ্গলে ঢুকে গেলেন। নদীর ব্রিজে পৌঁছলেন। সেখান থেকে রেল লাইন ডিঙিয়ে একেবারে সোজা বাড়ির পথে। কলকাতার ইলিয়ট রোডে কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটটি বড় ঘুঘুর বাসা বলে পরিচিত। বড় ঘুঘু বলতে কর্নেলকেই বোঝায়। ধুরন্ধর লোককেই ঘুঘু বলা হয়, তবে কদ অর্থে। কিন্তু কর্নেলের বেলায় এই ঘুঘু নাম কিন্তু সদর্থে। এই বুড়োর মতো বিচক্ষণ ও ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দা কদাচিৎ দেখা যায়। লোকে বলে তার টাক পড়ার কারণ বুদ্ধির তেজে সব চুল নাকি উঠে গেছে, সাদা দাড়ি হয়ে গজিয়েছে। যাই হোক, সেদিন শীতের সকালে কর্নেল তার ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ দিয়ে এক ভদ্রলোকের কথা শুনছিলেন। এই ভদ্রলোক আর কেউ নন, শঙ্করবাবু, লিটনগঞ্জে শ্রীমান ন্যাড়ার সেই ছোট মামা। কর্নেল চোখ বুজে শুনছিলেন। সেই অবস্থায় বললেন, তারপর কি হলো একটু বলুন। শঙ্করবাবু বললেন, বাক্সটা খোলার বহু চেষ্টা করেও খুলতে পারলুম না। বাক্সটা ইস্পাতের তৈরি মনে হলো। তারপর দিন ওটা গোপনে সঙ্গে নিয়ে কলকাতা চলে এলুম। আমার এক বন্ধুর ছোট্ট মেশিন টুলসের কারখানা আছে, তার ওখানেই খোলার ব্যবস্থা করব ভেবেছিলুম। কিন্তু বন্ধুও হার মানলেন, বললেন এটা কোনোভাবে খোলা সম্ভব নয়। বিদেশে নাকি একরকম ইলেকট্রনিক করাত আছে, তা দিয়ে কাটা যেতে পারে। তা শুনে তো ভারী দমে গেলুম। বাক্সটা ফেরত নিয়ে সবে বাড়ি ফিরেছি, দেখি
লিটনগঞ্জ থেকে আমার জামাইবাবু অর্থাৎ শ্রীমান ন্যাড়ার বাবা অসীমবাবু হাজির। ব্যাপারটা কি না ন্যাড়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার কাছে আসেনি শুনে তো উনি ভেঙেই পড়লেন। অসীমবাবু বাক্সর ব্যাপারটা জানেন? না, কাউকেও বলিনি। আমার বন্ধু জগন্ময়কেও বলিনি যে কিভাবে কোথায় ওটা পাওয়া গেছে। তারপর? তারপর তো বুঝিয়ে সুজিয়ে জামাইবাবুকে লিটনগঞ্জে পাঠালুম। লালবাজার মিসিং স্কোয়াডে ন্যাড়ার ছবি দিয়ে নিখোঁজের খবরও দেওয়া হয়েছে। ইতিমধ্যে যা আঁচ করেছিলুম তাই ঘটেছে। আমার কাছে কাল হঠাৎ একটা বেনামি চিঠি এসে হাজির। তাতে লেখা আছে যে তোমার ভাগ্নে বাবাজি শ্রীমান ন্যাড়া এখন আমাদের হাতে। যদি ওকে ফেরত চাও তাহলে পত্রপাঠ আমাদের বাক্সটি এই ঠিকানায় রেখে এসো। মনে রেখো, 2-3 দিনের বেশি আমরা অপেক্ষা করতে রাজি নই। কোনো নাম নেই চিঠিতে? আগে না। চিঠিটা সঙ্গে এনেছেন? হ্যাঁ, এই যে। শঙ্করবাবু একটা খাম বের করে এগিয়ে দিলেন। কর্নেল চিঠিটা খুলে পড়ার পর বললেন, বিটি রোডের ধারে জায়গাটা। একটা বাগান বাড়ি ওখানে আছে, পেছনে গঙ্গার ধারে সাহেবী আমলের কবরখানা। বাক্সটা ওখানে পৌঁছে দিতে হবে। আচ্ছা শঙ্করবাবু, বাক্সটা এখন কোথায় রেখেছেন? আমার বেডরুমে, তবে এমনভাবে রেখেছি যাতে কেউ টের না পায়। কিভাবে শুনি? আমরা আসলে বনেদি পরিবার, কলকাতার। আমার ঠাকুরদা স্বর্গত ঈশানচন্দ্র ঘোষের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। উনি প্রখ্যাত শিকারী ছিলেন। আমার বাবা বারীন্দ্রনাথ নাম করা শিকারী ছিলেন। তিনি বছর আগে মারা গেছেন। আমাদের বাড়িটা পুরনো আমলের। দেয়ালে অনেক জায়গায় গুপ্ত আলমারি রয়েছে, বাইরে থেকে এতটুকুও ধরা যাবে না। আমার বেডরুমে একপাশে দেওয়ালে ওই রকম একটা গুপ্ত আলমারি আছে, তার মধ্যেই বাক্সটা রেখেছি। কর্নেল চিঠিটা মুড়ে খামে ঢুকিয়ে বললেন, এটা আমার কাছেই রইল, আপত্তি নেই তো? হ্যাঁ, মোটেও না, মোটেও না। এমনকি বাক্সটাও আপনার জিম্মায় রাখবারই কথা ভেবেছি কর্নেল। এতকাল ধরে আপনার কত সব কীর্তির কথা কাগজে পড়েছি। মনে মনে কতবার ভেবেছি আপনার সঙ্গে আলাপ করব, সময় আর হয় না। বিশেষ করে শুনেছি একসময় আপনারও আমার মতো দেশে বিদেশে অ্যাডভেঞ্চারের নেশা ছিল। এখনও আছে। যাগে, চলুন শঙ্করবাবু, আগে সেই বাক্সটা দেখে আসি, তারপর শ্রীমান ন্যাড়ার উদ্ধারের কথা ভাবা যাবে। একটু পরে শঙ্করবাবু নীল রঙের মোটর গাড়িটি ছুটে চলল উত্তর কলকাতার দিকে। শ্যামবাজার ছাড়িয়ে গিয়ে বিটি রোডে পৌঁছে শঙ্করবাবু বললেন, এটাই আশ্চর্য লাগছে, যেখানে ওরা বাক্সটা ফেরত দিতে বলেছে সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে সামান্যই দূরে। কর্নেল চোখ বুজে কি ভাবছিলেন, শুধু বললেন, ডানলপ ব্রিজ ছাড়িয়ে আরও 2 কিলোমিটার এগিয়ে বাঁ দিকে একটা ছোট রাস্তায় গাড়ি মোড় নিল। তারপর সামনে একটা গেট দেখা গেল। ওটা শঙ্করবাবুর পৈতৃক বাড়ি, অমর নিকেতন। গঙ্গার ধারে বিশাল এলাকা জুড়ে এই বাড়ি। বাগান রয়েছে, ফুল বাগিচাও আছে। আগের আমলে বনেদি বড়লোকের বাড়ি ঠিক যেমন ছিল এটি তেমনই। গাড়ি গেটের সামনে দাঁড়ালো। শঙ্করবাবুর বেডরুম দোতলার পূর্ব দক্ষিণ কোণে। অবিবাহিত মানুষ। বাড়িতে লোক বলতে উনি, ওর দুঃসম্পর্কের এক পিসিমা যোগমায়া দেবী, আর রাঁধুনি সিধু ঠাকুর, বাজার সরকার মদনবাবু, আর চাকর হারাধন। হারাধন বুড়ো হয়ে গেছে। শঙ্করবাবুকে একরকম কোলে পিঠে করে সেই মানুষ করেছে। বাইরের কেউ দেখলে বুঝতেই পারবে না যে ওদের মধ্যে মনিব চাকর সম্পর্ক। কর্নেল ঘরের ভিতরটায় চোখ বুলিয়ে নিয়ে বললেন, আপনিও কি শিকারী? শঙ্করবাবু হেসে জবাব দিলেন,
হ্যাঁ, ওটা তিন পুরুষের নেশা বলতে পারেন। তবে আজকাল তো দেশ থেকে বন জঙ্গল প্রায় উজাড়, জন্তু জানোয়ারও তো বিশেষ নেইটেই। যা কিছু আছে তা সরকারি অভয়ারণ্যে বাস করছে, কাজেই আজকাল আর শিকারে যাওয়া হয় না। হ্যাঁ, যাগে, এবার সেই বাক্সটা একটু বের করুন তো। শঙ্করবাবু ঘরের জানালাগুলো বন্ধ করে দিলেন আগে, তারপর সুইচ টিপে বাতি জ্বাললেন। একপাশের দেওয়ালে লম্বা চওড়া একটা ছবি টাঙানো আছে, বিলিতি চিত্রকরের আঁকা প্রাকৃতিক দৃশ্যের ছবি। ছবিটা একটু ঠেলে একটা খুদে বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে দেওয়ালের প্রায় 2 ফুট লম্বা 1 ফুট চওড়া একটা অংশ ছোট্ট কপাটের পাল্লার মতো খুলে গেল। তখন তিনি ভেতরে হাত ভরে কালো একটা বাক্স বের করে আনলেন। ফের বোতাম টিপে দেওয়ালের গুপ্ত খোদলটা আগের মতোই ছবি চাপা দিলেন। বাক্সটা টেবিলে এনে রাখতেই কর্নেল ঝুঁকে পড়লেন সেটার দিকে। বললেন, এই সেই বাক্স? হ্যাঁ কর্নেল, এই সেই আজগুবি বাক্স। কর্নেল টেবিল ল্যাম্পের সুইচ টিপে বাক্সটা দেখতে দেখতে তার মুখে প্রচন্ড বিস্ময় ফুটে উঠল। অস্ফুট স্বরে বললেন, আশ্চর্য, সত্যি আশ্চর্য। কি আশ্চর্য কর্নেল? শঙ্করবাবু, মনে হচ্ছে এটা একটা ঐতিহাসিক বাক্স। এর গায়ে খুব ছোট হরফে ফার্সি ভাষায় কি সব লেখা আছে। আমি ফার্সি ভাষাটা মোটামুটি জানি। একসময় ইরানের ২য় বিশ্বযুদ্ধের সময় বিদ্রোহী একদল কুর্দ উপজাতির হাতে বন্দী হয়েছিলাম। কুর্দদের মাতৃভাষা হচ্ছে ফার্সির অপভ্রংশ কুর্দিস্তানি, কিন্তু তারা ফার্সিও ভালো জানে। যাই হোক, পরে ব্রিটিশ সেনারা আমাকে উদ্ধার করেছিল, কিন্তু মাঝখান থেকে ওই কুর্দিস্তানি আর ইরানি অর্থাৎ ফার্সি আমার শেখা হয়ে যায়। প্রসঙ্গত বলছি শঙ্করবাবু, সংস্কৃত ও ফার্সি কিন্তু আর্য জাতির ভাষার গোষ্ঠীতে যমজ ভাই বোন বলতে পারেন। এই দুই ভাষারই বিস্তর শব্দ একরকম, তাদের মানেও এক। কর্নেলের এই বক বক করা এক বদ অভ্যেস। শঙ্করবাবু শুনেছিলেন এ বুড়ো না জানে এমন নাকি কোনো বিষয় নেই। যাই হোক, শঙ্করবাবু উৎসাহ দেখিয়ে বললেন, তাহলে ওতে ঠিক কি লেখা আছে বলুন তো কর্নেল। কর্নেল আতশ কাচের সাহায্যে বাক্সের লেখাগুলো পড়তে পড়তে বললেন, আমি বাংলায় অনুবাদ করে যাচ্ছি, আপনি একটু লিখে নিন। শঙ্করবাবু একটা প্যাডে লিখতে শুরু করলেন। 1000 হিজরি সনে পরম প্রতাপশালী জায়গিরদার মঈনুদ্দিন শাহ আল তামাসের একমাত্র পুত্র আজিমউদ্দিন করুণাময় ঈশ্বরের আহ্বানে মাত্র 12 বর্ষ বয়সে স্বর্গধামে প্রস্থান করিলেন। তাহার শোকগ্রস্ত পিতা মিশর হইতে এক সাধকের আশীর্বাদ স্বরূপ যে অগণিত রত্ন পাইয়াছিলেন, তাহা এই কৃষ্ণবর্ণ ধাতু নির্মিত পেটিকায় রাখিয়া স্বর্গীয় বালকের সমাধিতে স্থাপন করিলেন। কিন্তু এই পেটিকা এক মহা তপস্বী অলৌকিক শক্তিধর ফকিরের মন্ত্রপুত। যে ইহা হরণ করিবে তাহারই সর্বনাশ ঘটিবে। অতএব হে ঘৃণ্য তস্কর বৃন্দ, হুঁশিয়ার, ইহা স্পর্শ করিও না। সুকৌশলে নির্মিত এই পেটিকা এমন এক ধাতুতে নির্মিত যে ইহা কোনোভাবেই খোলা যাইবে না, ইহা ভাঙাও অসম্ভব। অতএব হে লোভী মানুষ, বৃথা সে চেষ্টা করিও না। এই পেটিকার এক স্থলে প্রায় অদৃশ্য ছুঁচের ন্যায় একটি ছিদ্র আছে। সেই ছিদ্রপথে ইহার চাবি প্রবেশ করাইলে তবেই ইহা খোলা সম্ভব। চাবিটি স্বর্গীয় বালকের কেশের মধ্যে লুকানো রহিল, কিন্তু
হুঁশিয়ার, উন্নাত্তা বালকের মৃতদেহ কখনো স্পর্শ করিও না। ফকিরের অভিশাপ হইতে তাহলে আর রক্ষা পাইবে না। লেখা শেষ করে শঙ্করবাবু কর্নেলের মুখের দিকে তাকালেন। কর্নেল তখনও বাক্সের দিকেই তাকিয়ে আছেন। শঙ্করবাবু বললেন, 1000 হিজরি সন ঠিক কত খ্রিস্টাব্দ কর্নেল? 1580 খ্রিস্টাব্দ। বাংলায় তখন তুর্কি সুলতানের রাজত্ব। কিন্তু লিটনগঞ্জে ওই পুরো মাঠে জঙ্গলের মধ্যে মাটির তলায় কবরের হদিশ পেলটা কি? আর পেলই বা কিভাবে? সেটাই তো ভাববার কথা। শুধু তাই নয়, আজিমউদ্দিনের কবরে যে এমন গুপ্তধন আছে, তার খবরই বা সে কেমন করে জোগাড় করলো? ন্যাড়া বলেছিল যে একা নয়, সেটা কি 2 জন ছিল। বলেই কর্নেল কি যেন ভাবতে লাগলেন। তারপর হঠাৎ নড়ে উঠলেন, বললেন, আচ্ছা শঙ্করবাবুর, লিটনগঞ্জ তো আপনার বেশ চেনা জায়গা। ওখানে কি কোনো ঐতিহাসিক সংগ্রহশালা আছে? হ্যাঁ আছে তো, আছে। তবে সেটা তো একটা বেসরকারি সংগ্রহশালা। কমলাক্ষ বাড়ুজ্জে নামে এক ভদ্রলোকের বেজায় ঐতিহাসিক বাতিক আছে। হ্যাঁ, বলতে গেলে সংগ্রহশালাটা ওর চেষ্টাতেই হয়েছে। এলাকা খুঁজে নানা রকম প্রাচীন মূর্তি, দলিল, দস্তাবেজ এসব উনি জোগাড় করেন। আচ্ছা চলুন, আজই আমরা লিটনগঞ্জ রওনা দিই। কমলাক্ষবাবুর সঙ্গে একটু আলাপ করা দরকার। শঙ্করবাবু অবাক হয়ে বললেন, কিন্তু ন্যাড়ার উদ্ধারের কি হবে? ওরা যে আজ আর আগামীকাল পর্যন্ত সময় দিয়েছে। ভাববেন না, ওদের একমাত্র উদ্দেশ্য হলো বাক্স পাওয়া। ন্যাড়া বাবাজিকে মেরে ফেলাটা তো আর উদ্দেশ্য নয়। ওরা ভালোই জানে ছেলেটাকে মেরে ফেললে আপনারা বাক্সটা সোজা পুলিশের হাতে দেবেন। আমি অপরাধীদের চরিত্র নিয়ে বহুকাল ঘাটাঘাটি করেছি শঙ্করবাবু। ওরা যদি নিছক টাকা দাবি করত তাহলে নয় ভাবনার কথা ছিল। আসল কথা, ওরা চায় বাক্সটা। কাজেই নিশ্চিন্ত থাকুন। তাছাড়া আগামীকাল বিকেলের মধ্যে তো আমরা ফিরেই আসছি। কথা বলতে বলতে কর্নেল এগিয়ে পশ্চিমের একটা জানালা একটু খুলে উঁকি দিলেন। তারপর চোখে বাইনোকুলার রেখে বললেন, ওরা আপনার বাড়ির দিকে নজর রেখেছে। সে কি? বলেই শঙ্করবাবু কাছে গেলেন। কর্নেল তাকে বাইনোকুলারটা দিলে তাতে চোখ রেখে শঙ্করবাবু বললেন, গঙ্গার ঘাটে যে লোকটা ছিপ ফেলে বসে আছে, সেই কি? ঠিক ধরেছেন। বাক্সটা যথাস্থানে লুকিয়ে ফেলুন, তারপর চলুন, এখনই বেরিয়ে পড়া যাক। বাক্সটা আগের জায়গায় রেখে ছবিটা ঠিকঠাক করে আলো নিভিয়ে শঙ্করবাবু জানালাগুলো খুলে দিলেন। পশ্চিমে একবার উঁকি মেরে বললেন, ছিপ নিয়ে লোকটা চলে যাচ্ছে কর্নেল। যাকগে, আপনি রেডি হয়ে নিন শিগগির। আর হ্যাঁ, অনুবাদের কাগজটা একটু আমাকে দিন তো, ওটা পুড়িয়ে ফেলা দরকার। শঙ্করবাবু বেরিয়ে গেলেন কাগজটা দিয়ে। হারাধনকে খাওয়ার আয়োজন করতে বললেন। এদিকে কর্নেল কাগজটা পুড়িয়ে ছাইদানিতে গুজে দিলেন। একটু পরে হারাধন ট্রে নিয়ে এসে ঘরে ঢুকল। শঙ্করবাবু এসে বললেন, পৌঁছুতে তো দুপুর গড়িয়ে যাবে, কাজেই একটু পেট পুড়ে খেয়ে নিন কর্নেল। কর্নেল হাসতে হাসতে বললেন, আমি তো ভোজন বিলাসী নই। আপনার হারাধন দেখছি 10 জন পালোয়ানের খাবার এনেছে। হারাধন এক গাল হেসে বলল, তা আগে আপনার যা পালোয়ানি চেহারা, ওইটুকুন আপনার এক গেরাস মাত্র। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে হো হো করে হেসে উঠলেন। ন্যাড়া মোটামুটি বুদ্ধিমান ছেলে, কিন্তু সে ভারী সরল। সেটাই তার বিপদ হয়ে দাঁড়িয়েছিল।
পরদিন সকালে ছোট মামু শঙ্করবাবু বাক্সটা নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন। ন্যাড়া স্টেশনে তাকে পৌঁছে দিয়ে ফিরে আসছে, পথে কমলাক্ষবাবুর সঙ্গে দেখা। উনি হনহন করে আসছিলেন। পাড়া সম্পর্কে কাকা বলে ন্যাড়া, তাইও বলেছিল, ও কাকু, ট্রেন যে এইমাত্র ছেড়ে গেল। কমলাক্ষ থমকে দাঁড়িয়ে বলেছিলেন, যা, তাহলে আর কি হবে, ওবেলা যাবোক্ষণ। আয় বাবা নেড়ু, তোর সঙ্গে একটু গল্প করতে করতে যাই। সেই সময় হঠাৎ ন্যাড়ার মনে চমক খেলেছিল। সেদিন সন্ধ্যায় যে দুটো লোক মাটির তলার ওই কবর খুঁড়তে গিয়েছিল, তাদের একজনের গলার স্বর অবিকল কমলাক্ষের মতো না? ন্যাড়া বলেছিল, হ্যাঁ কাকু, তোমার জাদুঘরে যেসব জিনিস রেখেছো সেসব কোথায় পেয়েছো গো? ওসব খুঁজে বের করতে হয় রে, অনেক মেহনতের কাজ। ধর, অনেক সময় মাটির তলাতেও পাওয়া যায়। ন্যাড়া বলে উঠেছিল, ও কাকু, তাহলে সেদিন সন্ধ্যাবেলা স্টেশনের উপরে বটতলায়। অমনি কমলাক্ষ তার মুখে হাত চাপা দিয়ে বলেছিলেন, চুপ চুপ, কাকেও বলিস রে। তা হ্যাঁ রে, তুই কিভাবে জানলি? ন্যাড়া ফিক করে হেসে বলেছিল, বা রে, তখন তো আমি গাছের ডালে আটকানো ঘুড়ি পাচ্ছিলুম না, তোমাদের কাছে বন্দুক ছিল, তাছাড়া চিনতেও পারিনি, তাই আর কি সাড়া দিইনি। সর্বনাশ! তা এখন চিনলি কি করে? তোমার গলার স্বরে। তুই ভারী বুদ্ধিমান ছেলে নেড়ু। তা হ্যাঁ রে, কাকেও বলেছিলি নাকি কথাটা? ছোট মামাকে। তারপর? সরল মনে খামখেয়ালি ছেলে ন্যাড়া ছোট মামার নিষেধ ভুলে সব কথা বলে ফেলল। কিন্তু ধূর্ত কমলাক্ষের এটা নিতান্ত ছিল। আগের দিন সন্ধেবেলা জঙ্গলে বাক্স নিয়ে পালানোর সময় আবছা এক পলক তিনি দেখেছিলেন দুটো লোক জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের একজন বয়সে বাচ্চা, কিন্তু সে যে ন্যাড়া হতে পারে তিনি তখন ভাবেননি। পরে ওই মাঠে যেসব ছেলে খেলা করতে যায় তাদের প্রত্যেকের কাছে খোঁজ নিয়েছিলেন। একটা বয়স্ক লোক আর একটা কম বয়সী ছেলেকে কাল সন্ধ্যার আগে ওখানে কেউ দেখেছিল নাকি। হরিহর উকিলের ছেলে সতু বলেছিল, ন্যাড়া হতে পারে, ন্যাড়ার ঘুড়ি প্রায় আটকে যায় ওই বট গাছটায়। আর হ্যাঁ, কাল তার সঙ্গে কে একজন অচেনা লোক ছিল বটে। কমলাক্ষের সঙ্গীর নাম মাধব। লিটনগঞ্জে লোকে তাকে বলে মেধগুন্ডা। কমলাক্ষ তার সংগ্রহশালা বা জাদুঘরের ওছিলায় প্রাচীনকালের ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক মূর্তি সংগ্রহ করেন এবং মাধবের সাহায্যে তা বিদেশে বিক্রি করেন। আজকালও সব পুরনো মূর্তি বা জিনিসের চোরাচালানি কারবার চলছে দেশে বিদেশে। কাজটা বেআইনি। হংকং শহরে এক ব্যবসায়ী এই চোরা কারবার করে। তার এজেন্ট আছে কলকাতায়। মাধবের সঙ্গে সেই এজেন্টের যোগাযোগ আছে। এভাবে কমলাক্ষ যে কত প্রত্নদ্রব্য মাধবের সাহায্যে পাচার করেছেন তার ইয়ত্তা নেই। কমলাক্ষ ও মাধব সেই টাকা আধা আধি ভাগ করে নেন। পুলিশ টেরটিও পায় না। কারণ হলো ওই সংগ্রহশালা। সারা দেশের পণ্ডিতরা কমলাক্ষের ব্যক্তিগত চেষ্টায় গড়ে তোলা জাদুঘরের কত প্রশংসা করেন। মন্ত্রীরাও কতবার দেখে যান। জাদুঘরে নেহাত মামুলি কিছু পুরনো দলিলপত্র আর কিছু পোড়ামাটির মূর্তি বা মুদ্রা ছাড়া তত দামি কিছু নেই। যা দামি তা তো সবই পাচার হয়ে যায়। আসলে কমলাক্ষের চোরাচালানি কারবারের একটা অজুহাত হলো এই জাদুঘর। যাই হোক, কমলাক্ষ ও মাধব আগের দিন সন্ধ্যায় মাটির তলায় কবরে কালো বাক্সটা আর দেখতে পাননি। এখন ন্যাড়ার মুখে সব জেনে তিনি তো মনে মনে রেগে আগুন, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না। ন্যাড়া বলেছিল, হ্যাঁ কাকু, কালো বাক্সটা তোমরা ওখানে লুকিয়ে রেখেছিলে কেন গো? কমলাক্ষ চেপে গেলেন।
আসলে ব্যাপারটা হয়েছিল এই যে লিটনগঞ্জে পীরের দরবারে ফকিরের কাছে কিছু টাকার বিনিময়ে এমন ঘটনার আভাস পেয়েছিলেন কমলাক্ষ। সেই সূত্র ধরে আজিমুদ্দিনের কবর খুঁজে বের করেছিলেন। বাক্সটাও পেয়েছিলেন, কিন্তু বাক্সটা কিছুতেই খুলতে বা ভাঙতে পারেননি। মাধবও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। শেষে দুজনে ঠিক করেছিলেন যে আপাতত যেখানে বাক্সটা ছিল সেখানেই থাক। ইতিমধ্যে বিদেশে কোনো ধাতুবিদ্যা বিশারদের সঙ্গে যোগাযোগ করা যাক, তারপর একদিন বাক্সটা তার কাছে নিয়ে যাওয়া যাবে। কিন্তু হঠাৎ ন্যাড়ার ছোট মামার পাল্লায় পড়ে সেটা গেল বেহাত হয়ে। সেদিন ন্যাড়া তাদের বাড়ি ঢুকলে কমলাক্ষ গেলেন মাধবের কাছে। মাধব সব শুনে ক্ষেপে গেল। সে বলল, এক কাজ করা যাক কমলদা, ওই ক্ষুদে বাচ্চাটাকে আমরা চুরি করে লুকিয়ে রাখি, তারপর বেনামি চিঠি দিয়ে ওই হারামজাদা শঙ্করচন্দ্রটাকে। বাধা দিয়ে কমলাক্ষ বলেছিলেন, এড়ার বাবাকেই উড়োচুটি দিতে হবে, বুঝলি? ছেলের জন্য মমতাটা তো বাবারই বেশি হবে, হ্যাঁ, বুঝলি না? এরপর দুজনে চক্রান্ত করে ন্যাড়াকে চুরির ফিকিরে বেরিয়েছিল। আপন ভোলা ছেলে ন্যাড়া সন্ধ্যার আগে ঘুড়ি উড়িয়ে ফিরে আসছে। তার সামনে একটা জিপ গাড়ি দাঁড়ানো। মাধবের চোখে কালো চশমা, শীতের সময় বলে টুপিতে মুখের ও মাথার অনেকটা ঢাকা। সে ড্রাইভ করছিল। কমলাক্ষ ডাকলেন, নেড়ু, বাড়ি চললি বুঝি? আয় আয়, জিপে করে পৌঁছে দি। ন্যাড়া জিপে উঠতেই কমলাক্ষ তার নাকের সামনে রুমাল চেপে ধরল। উগ্র কি এক ঝাঁঝালো গন্ধ টের পেল ন্যাড়া। তারপর আর তার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, সে দেখল একটা অচেনা ঘরে শুয়ে আছে। পাশে বসে আছেন কমলাক্ষ, মুখে অমায়িক হাসি। ন্যাড়া ওঠার চেষ্টা করতেই বললেন, ও ওঠো না, উঠো না। কেন, আমার হয়েছেটা কি? অ্যাক্সিডেন্ট। তোমাকে জিপে করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, পথে আমাদের জিপটা উল্টে যায়। ভাগ্যিস আমি ছিটকে পড়েছিল, বেঁচে গেছি। তুমিও বেঁচে গেছো, তবে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি তো ভালো আছি, আমার তো কিছু হয়নি। ওই যে, চুপ করে শুয়ে থাকো। ন্যাড়া উঠে বসে বলল, না, আমি বাড়ি যাব। অমনি কমলাক্ষ আচমকা একটা ছুরি বের করে বললেন, চুপ! তুমি শব্দ করলে মুন্ডু কেটে ফেলবো। চুপ করে শুয়ে থাকো। কমলাক্ষের হিংস্র চেহারা দেখে ন্যাড়া ভয়ে অবশ হয়ে গেল। এই সময় মাধব ঘরে ঢুকে বলল, কথা না শুনলে ওর হাত পা বেঁধে রাখতে হবে কমলদা। কমলাক্ষ নিষ্ঠুর হেসে বললেন, হ্যাঁ, দরকার হবে না। নীড়ু আমাদের বড় ভালো ছেলে, আর নড়াচড়া করলে ওকে শ্রীমান ডাল কুত্তার জিম্মায় রেখে দেবো। কইহে মাধব, তোমার প্রিয় ডালকুত্তা জনকে একবার নিয়ে এসো। ন্যাড়া আতঙ্কে তাকিয়ে দেখল মাধব কোনার দিক থেকে একটা ভয়ঙ্কর চেহারার ডাল কুত্তাকে এনে তার বিছানার খাটের একটা পায়ার সঙ্গে বেঁধে রাখল। ডাল কুত্তাটা কুৎসিত জিভ বের করে কুতকুতে হিংস্র চোখে ন্যাড়ার দিকে তাকিয়ে রইল। মাধব বলল, একটু নড়তে চেষ্টা করলে জন তোমার গলায় দাঁত বসাবে, সাবধান। কমলাক্ষ বললেন, ঠিক আছে, এবার আমরা নিজের কাজে বেরিয়ে পড়ি। চলো চলো মাধব। দুজনেই বেরিয়ে গেল। বাইরের দরজায় তালা আটকানোর শব্দ শুনল ন্যাড়া। সে নিষ্পন্দ হয়ে শুয়ে রইল। পায়ের দিকে রাক্ষসে প্রাণীটা নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন একটু নড়লেই গর্জন করে টুটি কামড়ে ধরবে। কমলাক্ষ কাকু যে এমন শয়তান, ন্যাড়া কোনোদিনও কল্পনাও করেনি।
লিটনগঞ্জে পৌঁছে কর্নেল কিন্তু শঙ্করবাবুর সঙ্গে ন্যাড়াদের বাড়ি গেলেন না। বললেন, এখানকার পুলিশ সুপার অজিতেশ আমার পরিচিত, আমি ওর সাহায্যে সরকারি বাংলোতেই থাকার জায়গা করে নেব, আপনি ভাববেন না শঙ্করবাবু। সরকারি আপিস এলাকায় পুলিশ সুপারের বাংলো। শঙ্করবাবুর গাড়ি তার গেটে দাঁড়াল। কর্নেল গেট খুলে ভেতরে গেলেন। একটু পরে শঙ্করবাবু দেখলেন পুলিশ সুপার আর কর্নেল কথা বলতে বলতে এগিয়ে আসছেন গেটের দিকে। কর্নেল পরিচয় করিয়েই দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পুলিশ সুপার অজিতেশ বলে উঠলেন, আরে তুমি শঙ্কর না? শঙ্করবাবু লাফিয়ে উঠলেন, ওজো তুমি? হ্যাঁ, কি আশ্চর্য! তুমি যে আমার জামাইবাবুর এলাকায় পুলিশের বড় কর্তা সেজে বসে আছো স্বপ্নেও ভাবিনি তো। তুমি সেই বালুর ঘাটে না কোথায় ছিলে না? এখানে বদলি হলে কবে? এই তো 2 সপ্তাহ। যাকগে, চলে এসো চলে এসো, এবেলা জামাইবাবুর বাড়ি গিয়ে কাজ নেই, কি বলেন কর্নেল? কর্নেল এতক্ষণ হাঁ করে চেয়েছিলেন, এবার বললেন, ডার্লিং অজিতেশ, শঙ্করবাবু থুড়ি শ্রীমান শঙ্কর নিশ্চয় তোমার সহপাঠী ছিল ছাত্র জীবনে? হ্যাঁ হ্যাঁ কর্নেল, আমরা তো দুজনেই প্রেসিডেন্সি কলেজে পড়তুম। যাগে, তাহলে শঙ্করকে তুমি বললে নিশ্চয়ই দোষ হবে না। কর্নেল সকৌতুকে বললেন, তারপর অভ্যেস বসে দাড়িতে ও টাকে একবার করে একটু হাত বুলিয়ে নিলেন। গাড়ি বাংলোর গেটের পাশে রেখে 3 জনে সুরকি বিছানো লন পেরিয়ে বাংলোর বারান্দায় উঠলেন। সেখানে বসে কর্নেল ও শঙ্কর মোটামুটি ঘটনাটা পুলিশ সুপার অজিতেশের কাছে বর্ণনা করলেন। সবটা শুনে অজিতেশ বললেন, আমার ধারণা শঙ্করের ভাগ্নেকে চুরি করে ওরা কলকাতাতেই কোথাও রেখেছে, কাজেই ওকে উদ্ধার করার ব্যাপারে সেখানকার পুলিশ দফতরকেই যোগাযোগ করা দরকার। আর কর্নেল সাহেব তো এ ব্যাপারে সিদ্ধহস্ত, লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে ওর প্রচণ্ড খাতির, তাছাড়া ওর নিজের ক্ষমতা আর বুদ্ধিও তো অসামান্য। তবে স্টেশনের উপারে পোড়ো মাঠের জঙ্গলে মাটির তলায় যে কবরের কথা শুনলাম, তা পাহারার দায়িত্ব আমার রইল। একদল সাদা পোশাকের সশস্ত্র পুলিশ ওখানে আনাচে কানাচে 24 ঘন্টা উৎপেতে থাকবে, কাকেও বটতলায় গিয়ে কিছু করতে দেখলেই পাকড়াও করবে। কর্নেল হাসতে হাসতে বললেন, কিন্তু আমি আর শঙ্কর যে ওখানে গিয়ে একবার হানা দিতে চাই, আমাদের ওপর তোমাদের লোকেরা আবার হামলা করলে তো মুশকিল। না না, সে ব্যবস্থা করে রাখবো। কর্নেল, আপনার চেহারা তো একেবারে সাহেবের মতো, আর শঙ্কর আপনার সঙ্গেই থাকবে। আমার লোকেদের সেটা বলে রাখবো। কর্নেলকে চিনতে তাদের ভুল হবে না, তার উপর মাথায় টাক আর মুখে দাড়ি। ততক্ষণে ট্রে ভর্তি খাবার ও কফি এলো। দুপুরের খাওয়া পথেই সেরে নিয়েছিলেন। কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, শীতও বেড়েছে। কফি খেয়ে চাঙ্গা হবার পর শঙ্কর বিদায় নিলেন। উনি জামাইবাবুর বাড়িতেই থাকবেন। ইতিমধ্যে ফোন করে অজিতেশ কর্নেলের জন্য নদীর ধারে সুদৃশ্য বাংলোর ব্যবস্থা করে ফেললেন। কিছুক্ষণ পরে অজিতেশ তাঁর জিপে করে কর্নেলকে সেই বাংলোয় পৌঁছে দিয়ে এলেন। বাংলোয় 2টো ঘর, পাশের ঘরে এক সরকারি অফিসার এসেছেন, আর কর্নেলের ঘরটা দক্ষিণ পূর্ব কোণে। নিচে নদী, নদীর ওপারে ঘন বাঁশবনে ঢাকা একটা গ্রাম। রেল লাইনটা বাংলোর পূর্বে। পূর্বের বারান্দায় দাঁড়ালেই স্টেশনের ওধারে সেই পোড়ো মাঠের শেষে জঙ্গল ও বটগাছটা দেখা যায়। শীতের দিন শিগগিরই ফুরিয়ে গেল। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে সেই দূরের বটগাছটা দেখছিলেন। কুয়াশা ও আধারে ঢাকা পড়লে বাইনোকুলার রেখে তিনি ঘরে চলে এলেন। শঙ্করের এখনই এসে পড়ার কথা। আনমনে লনে পায়চারি করতে করতে গেটের কাছে গিয়ে দাঁড়ালেন কর্নেল। মাথায় টুপি, পরনে ওভারকোট এবং হাতে ছড়ি নিয়েছেন।
লিটনগঞ্জে শীতটা বড্ড বেশি পড়েছে এইবার। শঙ্কর আসতে দেরি করছে কেন? কর্নেল উদ্বিগ্ন হয়ে ঘড়ি দেখলেন। 6:15 বেজে গেল, 6টায় তো আসার কথা। গেট খুলে তিনি রাস্তায় গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই সময় একটু তফাতে কে চিৎকার করে উঠল, या पीर मुश्किल आसान, जहां मुश्किल तहां आसान। তারপরই এক ঝলক আলো জ্বলে উঠল। কর্নেল তো প্রায় চমকেই উঠেছিলেন। পকেটে টর্চ আছে কিন্তু জ্বাললেন না। দ্রুত আলো লক্ষ্য করে সেদিকে এগিয়ে গেলেন, কিন্তু আলোটা রাস্তার ধারে জ্বলছে না। রাস্তার পাশে ঘন ঝোপঝাড়, তার ভেতর দেখা যাচ্ছে। তখন পায়ের কাছে টর্চের আলো ফেলে তিনি সাবধানে এগিয়ে গেলেন। যেখানে আলোটা জ্বলছে সেইখানটা একটা পীরের মাজার বলেই মনে হলো। উঁচু চৌকানো পাথরে বাঁধানো বেদির মতো একটা চত্বর রয়েছে। তার পাশে একটা প্রকাণ্ড কাঠমল্লিকা গাছ। গাছের তলায় আগুনের কুণ্ড জেলে বসে আছে এক ফকির। ফকিরের পরনে কালো আলখাল্লা, গলায় অজস্র পাথরের মালা, মাথায় কালো পাগড়ি। তার কোলে একটা প্রকাণ্ড লোহার চিমটে রয়েছে। ফকির চোখ বুজে বসে বিড়বিড় করে কি মন্ত্র আওড়াচ্ছে আর আগুনে ধুনো ছড়াচ্ছে। তখনই আগুনটা হু হু করে জ্বলে উঠছে। কর্নেল গিয়ে সামনে দাঁড়ালে ফকির চোখ খুলল। তারপর নিষ্পলক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তখন কর্নেল বললেন, সেলাম ফকির সাহেব। ফকির এবার মৃদু হেসে সামনে বসতে ইশারা করল। ফকির সাহেব কি এই পীরের মাজারের সেবক? हाँ बेटा, लेकिन तुम कहाँ से आया? चेहरा देखे तो मालूम होच्छे कि तुम लोग अंग्रेज साहेब आछो, लेकिन बांग्लाয় भी बात बोलछो, ताज्जुब। আমি ইংরেজ পুরো নই ফকির সাহেব, অর্ধেক ইংরেজ আর অর্ধেক বাঙালি। ताज्जुब कैसे? আসল আমার মা বাঙালি ছিলেন আর মা ইংরেজ এগেন। আসল আমার বাবা বাঙালি ছিলেন, মা ইংরেজ ছিলেন। ফকির হেসে উঠল। तब बेटा तुम एंग्लो इंडियन आछो, तो ठीक है। बोलो क्या मांगता मेरे पास? हमार काछे की चाও? কর্নেল পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ফকিরের পায়ের কাছে রাখলেন। ফকির অমনি খপ করে সেটা তুলে নিয়ে আলখাল্লার ভেতর ঢুকিয়ে ফেলল। তার চোখে আনন্দ চকচক করছিল। ফিসফিস করে বলল, बोलो बेटा क्या मांगता तुम? কর্নেল একটু ভেবে নিয়ে বললেন, ফকির সাহেব আপনি তো সিদ্ধ পুরুষ, বলুন তো জাগিরদার মঈনুদ্দিন শাহ আলতামাসের ছেলে আজিমউদ্দিনের কবর কোথায় আছে? অমনি ফকির নড়ে উঠল। তার চোখে আগুন ঠিকরে বেরুতে থাকলো। সেই 10 টাকার নোটটা বের করে বলল, ये लो तुम्हारा रुपया, निकल जाओ यहाँ से, अभी निकल जाओ। কর্নেল ব্যস্তভাবে বললেন, সে কি ফকির সাহেব, ছুটে যাচ্ছেন কেন? ফকির ক্রুদ্ধ স্বরে বলল, देखो ये टाउन का कमलाख बाबू ने बहुत दफे हमार काछे एसेछे और यही बात पूछेछे, हम ही बोले नाई। किसी को हम ये छुपा बात बोलबे ना। कमलाख बाबू हमाके खून करते भी एसेछिलो, तो हम ही ऐसा जादू का खेल जाने कमलाख जान लिए भेगे गिएछिलो। বলে ফকির হিংস্র মুখে ক্রূর হাসি হাসল। কর্নেল বললেন, কিন্তু কমলাক্ষ বাবু তো আজিমউদ্দিনের খবরের খোঁজ পেয়ে গেছে, তা জানেন? ফকির চমকে উঠে বলল, सच बात?
হ্যাঁ ফকির সাহেব, এমনকি সে আজিমুদ্দিনের কবরে সেই কালো বাক্সটাও হাতিয়ে নিয়েছে। फायदा হবে না। वो বাক্সের চাবি कहाँ से मिलेगा? কেন? আজিমুদ্দিনের মমি করা লাশে, মানে তার চুলের মধ্যেই তো লুকোনো আছে। ফকির জোরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কবর ঢুঁড়ে আমি দেখেছে। আজিমুদ্দিনের লাশের মাথা নেই। কোন ডাকু কাট লিয়া। কর্নেল চমকে উঠলেন। বলেন কি ফকির সাহেব? ফকির এবার শান্তভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজিমুদ্দিন का सिर जिसका पास है, चाबी भी उसका पास ही है। বলেই ফকির ফের চোখ বুঝল। তার ঠোঁটটা কাঁপতে থাকলো। তারপর সে আলখেল্লার ভেতর থেকে এক মুঠো ধুনো বের করে আগুনে ছড়ালে। আগুনটাও দপকে উঠল। তখন ফকির হঠাৎ গর্জে বলে উঠল, चले जाओ यहाँ से, अभी निकल जाओ। কর্নেল সবে উঠে দাঁড়িয়েছেন, ফকির ফের আর এক মুঠো ধুনোর মতো কি একটা জিনিস আগুনে ফেলল। কিন্তু এবার এক বিস্ময়কর ঘটনা ঘটল। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্ণের সমগ্র থেকে কালো বাক্স রহস্যের প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।